কেউ কেউ বলছে এটা একটা সাংবিধানিক স্বীকৃতি দেওয়া দরকার, যদিও আমাদের এই আলোচনার টেবিলে এটা আসেইনি, কারণ আমরা এই বিষয় নিয়ে আলোচনাই করছি না। আমরা করছি কাঠামোগত কিছু পরিবর্তনের কি কি করা যায়, এবং সেটা মনে রেখেন এক এক দলের এক একটা কাঠামোগত পরিবর্তনের টার্গেট আছে, কিন্তু ন্যূনতম ঐক্যের ভিত্তিতে কি কি করতে পারি এইটুকুই। এবং সেগুলো তো তার ইশতেহারেও থাকবে। হ্যাঁ, অফকোর্স ইশতেহারে এর বাইরেও থাকবে, এটার সাথে আরও প্লাস মাইনাস করে থাকবে। এখন আমি যদি বুঝে থাকি আরেকটা আলোচনা নাকি আছে, আমি নাকি বলছি কারণ এই ধরনের কপি আমরা পাইনি, সেটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র। এখন এটা আমরা পত্রিকায় পড়েছি যে অনেকে ডিমান্ড করছে যে আমরা জুলাইয়ের যে ঘোষণাপত্রটা করব সেটা কিন্তু এই সনদের সাথে মিল নেই, অন্য জিনিস। এইটাকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। যেহেতু ঐক্যের আলোচনা করলেন, কিন্তু এটা মনে রাখা দরকার যে আলোচনাটা আমরা ঐক্যের জন্য এখন করছি বা যেটা আপনি জানতে চাইলেন, এটা কিন্তু আমাদের সংবিধান এবং অন্যান্য জায়গায় যারা পার্লামেন্টে যাবে তারা কি কি করতে পারে এই ধরনের একটা পরামর্শ আমরা করছি, এবং আমরা ঐক্যমত্যভাবে এটা ডিসিশন নেওয়ার চেষ্টা করছি যে ক্ষমতায় গেলে বা ক্ষমতার বাইরে থাকলেও সবাই এই বিষয়টা বাস্তবায়ন করব, এটাই। তবে এটা একটু বলতে হয়, দেখেন ঐক্য তো আসলে দরকার হচ্ছে সাধারণ মানুষের স্বার্থের ঐক্য। আমার কৃষক কীভাবে উৎপাদন করবে, তার ন্যায্য মজুরি পাবে, আমার শ্রমিক কীভাবে তার ন্যূনতম মজুরি বাস্তবায়ন হবে, এবং মানুষের জীবনে এখনও স্বস্তি ফিরে আসে নাই, মব এবং অন্য সংকটগুলো আছে, কীভাবে সেইটা সাধারণ জীবনযাপন করবে। এমনকি এই সময়কালে ব্যাপক কর্মহানি ঘটেছে। বিশ্বব্যাংক কি বলেছে 27 লক্ষের উপরে মানুষ কর্মহানি করেছে, তার মধ্যে 18 লক্ষ নারী, তার একটা অভিজ্ঞতা আছে। এবং অর্থনীতি যেভাবে চলছে তাতে হ্যাঁ অনেক কিছু অর্থনীতি ম্যানেজ করছে ঠিক, কিন্তু এটা চললে আরও বেশি কারখানা বন্ধ হবে। তা সেইটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি না, এইটা আমার একটু দুঃখ বটে। কারণ এই যে সাধারণ মানুষের যেটা মানুষ দেখছে উপরি কাঠামো নিয়ে আলোচনা করছি, কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে না। তার কারণ যারা আলোচনা উদ্যোক্তা তারা এই ধরনের কোনো এজেন্ডা আনে নাই, কিন্তু আমরা আমাদের দিক থেকে এই কথাগুলো বলে যাচ্ছি। সাধারণ মানুষের জায়গা যেটি আপনি বললেন, একদম সাধারণ মানুষের জায়গা বা নাগরিক অধিকারের জায়গা, সেগুলো কি খুব বেশি আলোচনায় আসে না? একেবারেই নাই। আমরা তো ওই যে বললাম যে ঐক্যমত্যের আলোচনা বলছেন আজ সেই কবে থেকে, হ্যাঁ 15ই ফেব্রুয়ারি আগে থেকে যে আলোচনাগুলো করছি, কিন্তু তাতে কিন্তু লেখা একেবারে নেই তা না, কিন্তু ওই ধরনের আলোচনা এখনও আসে নাই। এইবার আসে আপনার কথায়, আমাদের আলোচনায় একটা জিনিস আছে যেন মানুষের মৌলিক অধিকারের স্বীকৃতি, সেটা এখনো চূড়ান্ত হয় নাই। কারণ এখন যেটা আছে এইটা আরও বর্ধিত করা যায় কিনা, যেমন ধরুন অন্য বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, তার সাথে ইন্টারনেট প্রাপ্তি সহ আরও মৌলিক অধিকার পাওয়া যায় কিনা। এবং আমাদের দাবি আছে যেটা খালি কাগজে লেখা না, এইটার এমনভাবে স্বীকৃত হইতে হবে সাংবিধানিক কাঠামোর মধ্যে, যাতে করে একজন চাকরিহীন মানুষ সরকার ফেল করলে কোর্টে যেয়ে বলার সাথে সাথে কোর্টই সরকারকে বলবে যে তুমি এটা করো, না খেয়ে তাকে রাস্তায় থাকতে হবে না, সরকারকে দায়িত্ব নেওয়ার জন্যে বাধ্য করবে। বলছি এই আলোচনাগুলো আমাদের মধ্যে আছে, কিন্তু সেইটা তো দিল্লির দুরস্তের মতো দুরস্তের ব্যাপার। এইবার আসে আপনি যেটা বললেন, মানে এই জায়গাটা আপত্তির জায়গাটা কি, মানে আপনি যেটা বললেন যে অর্থাৎ যে আলোচনাগুলো আসলো, সনদ যেটা তৈরি হবে, হ্যাঁ সেটি যদি বাধ্যবাধকতা না থাকে, মানে আগামীর যে সরকার সেটা 2 বছরের মধ্যে বাস্তবায়ন করবে যে কথাগুলো আছে, মানে যদি না করা হয়, মানে তাহলে আগামী রাষ্ট্র আসলে কি যে দল ক্ষমতায় থাকবে তার মতো করে পরিচালিত হবে আগের মতো, নাকি ভিন্ন কোনো চিত্র? আপনি না, এটা একটু বলি, মানে বাস্তবতাগুলো বলি। আমাদের তো 11টা কমিশন হয়েছিল, তার মধ্যে যদিও ধরেন কৃষি, বৈষম্য এগুলো নিয়ে কোনো কমিশন হয় নাই, যাই হোক তার মধ্যে 5টা কমিশনের কিছু প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে। এর মধ্যে হাইলাইটেড 20টা প্রশ্ন নিয়ে ওনারা আলোচনা তুলেছেন, যেমন আমাদের মূলনীতি, নারী আসন থেকে শুরু করে আমাদের 70 অনুচ্ছেদ, অনেক কিছু। কিন্তু এর মধ্যে আমরা অনেক কিছুতে ঐক্যমত্য হতে পারবো না, সুতরাং আমার বিবেচনাটা আলোচনার টেবিলের বাইরে থাকা উচিত। ইতিমধ্যে প্রায় 12টা পয়েন্টে ঐক্যমত্য মোটামুটি হয়েছে। তাহলে এখন হচ্ছে, আমি আপনার ওই সংবিধানের কথাটা পরে আসছি, এখন আইডিয়াটা এরকম কী হবে তো সবাই বলতে পারে না। যতটুকু ঐক্যমত্য হওয়ার পরে আমরা সবাই একটা অঙ্গীকার করব, আমরা ক্ষমতায় গেলে বাস্তবায়ন করব। তার মানে বাস্তবায়নকারী সংস্থা হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত পার্লামেন্ট। কারণ পার্লামেন্ট ছাড়া তো আর কারোর অধিকার এটা নাই। হয়তো ইমিডিয়েট আইন করে যদি কিছু করা যায় হতে পারে, আর অনেক কিছু সংবিধান সংশোধনের সঙ্গে জড়িত, এটা তো আমাদের একটা নিয়ম আছে। সেই নিয়ম অনুযায়ী নির্বাচিত পার্লামেন্ট টোটাল মেজরিটি
এবং প্রয়োজনে কোনো কোনো পয়েন্টে গণভোট করে তাকে করতে হবে। তার মানে আমি বলছি দিল্লি দুরস্ত মানে সময়টা লাগবে এই। সুতরাং আমরা সেই আলোচনায় আছি, কিন্তু যে আলোচনা আপনি তুললেন আমি যদি বুঝে থাকি এটা একটু পরিষ্কার করি। এই যে গণ অভ্যুত্থান 2024-এর আমরা দেখলাম কেউ কেউ বলছে এটা একটা সাংবিধানিক স্বীকৃতি দেওয়া দরকার, যদিও আমাদের এই আলোচনার টেবিলে এটা আসেইনি, কারণ আমরা এই বিষয় নিয়ে আলোচনাই করছি না। আমরা করছি কাঠামোগত কিছু পরিবর্তনের কি কি করা যায়, এবং সেটা মনে রেখেন এক এক দলের এক একটা কাঠামোগত পরিবর্তনের টার্গেট আছে, কিন্তু ন্যূনতম ঐক্যের ভিত্তিতে কি কি করতে পারি এইটুকুই। এবং সেগুলো তো তার ইশতেহারেও থাকবে। হ্যাঁ, অফকোর্স ইশতেহারে এর বাইরেও থাকবে, এটার সাথে আরও প্লাস মাইনাস করে থাকবে। এখন আমি যদি বুঝে থাকি আরেকটা আলোচনা নাকি আছে, আমি নাকি বলছি কারণ এই ধরনের কপি আমরা পাইনি, সেটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র। এখন এটা আমরা পত্রিকায় পড়েছি যে অনেকে ডিমান্ড করছে যে আমরা জুলাইয়ের যে ঘোষণাপত্রটা করব সেটা কিন্তু এই সনদের সাথে মিল নেই, অন্য জিনিস। এইটাকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। তা আমরা যদি আমাদেরকে মত যদি জিজ্ঞেস করেন যে না, এই ধরনের কোনো ঘোষণার সংবিধানে অন্তর্ভুক্ত করার প্রয়োজন নেই, কারণ এটা পৃথিবীর একটা তো সংবিধান, তার একটা দায়িত্ব কর্তব্য আছে, হিস্ট্রি আছে। আমাদের মুক্তিযুদ্ধের সময়ে যে ঘোষণা ছিল সেটা তো আমরা প্রথমে অন্তর্ভুক্ত করিনি। এইটা নানা কথায় যদি সবাই ঐক্যমত্য হয়, কারণ আমি কপি দেখিনি বলতে পারবো না, তা তখন এইটা হয়তো অনুচ্ছেদ বন্য জায়গায় করা যেতে পারে। কিন্তু এটা মানে কি বলে যে সংবিধানে অন্তর্ভুক্ত করার দরকার নেই। হ্যাঁ, একটা রাষ্ট্রীয় স্বীকৃতি বলতে এই যে যে সরকারটা এখন হয়েছে তাদের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, সুতরাং ওইটুক পর্যন্তই বোধহয় বিবেচনা করা উচিত। এখন কেউ দাবি করতে পারে, কিন্তু সেই দাবিটা আমরা অন্তত পক্ষে যথাযথ বলে মনে করি না আর কি। এই হচ্ছে ও পয়েন্টে। এখন আমি আশা করব যে কথা আপনি বললেন যে যাওয়ার পরে যদি সে বাস্তবায়ন করা না করা, এইটা আমার ধারণা। ধরেন এইবারে তো একটা বড় গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এটা আসলাম, এবং এইবার কিন্তু এই আলোচনা আমরা দীর্ঘ সময় নিলাম, এবং এই দীর্ঘ সময় আলোচনায় এটা কিন্তু দেশের মানুষ বিভিন্নভাবে এটা জানতে পারলো, বুঝতে পারলো। এবং আমি যেহেতু আলোচনায় থাকি ওইখানে যে দেখলাম অন্তত পক্ষে দলগুলো যতটুকু তারা তাদের নীতিগত অবস্থানে মনে করে ওইটুকু করছে। কোনো কিছু তো অনেক কিছু হবে না, আমরা বলছি সেখানে আলোচনার দরকার নেই, কারণ এখানে তো দলের আদর্শের ব্যাপার, জোরাজোরি করে তো আদর্শ পাল্টাইতে পারবো না আমরা, আর উচিত না। আর আমরা তো সব এক দল না। ধরুন আমরা যদি 28-30টা দল কখনো বসি তা আমাদের 28 ধরনের মত। তা আমি তো সবটা আমার একটা জানার জায়গা যেটি আপনি বলছিলেন শুরুতেই, মানে এই বিষয়টাকে ডিফাইন আপনি যেভাবে করলেন যে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের আলাপটা অনেকটা পরামর্শের মতো, এবং রাজনৈতিক দলগুলো সেগুলো আলোচনার ভিত্তিতে কোনটা ঐক্য কোনটা অনৈক্য সেটি থাকবে। কিন্তু আপনার মনে হয় কি না যে কোনো কোনো পক্ষ থেকে বা জাতীয় ঐকমত্য কমিশনের জায়গা থেকে মানে ঐক্যে পৌঁছাতে হবে এইরকম একটা তাগিদ আছে কিনা? না, সেটি নিয়ে তো রাজনৈতিক দলগুলো কথাও বলছে যে সব বিষয়ে ঐক্য পৌঁছালে তো আর গণতান্ত্রিক আলোচনার কোনো সুযোগ থাকে না, মানে সেই রকম আছে কিনা? এনসিপি থেকে বলা হচ্ছে যে এটিকে আইনি কাঠামোটা না দিলে সামনের দিকে আগানোর কোনো সুযোগ নেই। মানে বিষয়টাকে কিভাবে দেখেন আপনি? না, এটা আপনি যেটা বলেন আছে, আমি এই থাকাটাকে একেবারে কি বলবো যে 100% নেগেটিভ হিসেবে দেখছি না। কারণ যারা আলোচনা লিড করছেন বিশেষ করে তারা তো প্রথমে একটা সংস্কার প্রস্তাব এনেছেন, এবং তারা চিন্তা করছে যে আচ্ছা যদি পুরোটা না পারি যতটুকু ঐকমত্য করাতে পারি বা নোট অফ ডিসেন্ট দিয়ে করাতে পারি করব, সেটার জন্য তারা চেষ্টা করছে। কিন্তু এখানে নানা বিষয় আছে। আমি যেমন ধরেন একটা উদাহরণ দিই যেটা আমাদের সাথে পার্থক্যের জায়গাগুলো, যেমন আমাদের সংবিধান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত এবং 4টা মূলনীতি আছে। এখন অনেকে এটা নাকচ করতে চায়, তা আমরা তো এটা কখনোই শুনবো না। যতই বলুক না কেন যুক্তি তর্ক এমনকি থ্রেড করে তো কোনো লাভ হবে না, আমরা তো আমাদের জায়গায় থাকবো। তো আমরা ওনাদেরকে বলেছি যে এই জায়গায় আপনি ঐকমত্য করতে আসেন না, লাভ নাই। আমরা জনগণের কাছে যাব, জনগণ যদি কোনোদিন ভাবে তখন দেখব, তার আগে এটা করা যাবে না। এই আলোচনা টেবিল থেকে বাদ রাখা উচিত। কিন্তু ওদের মধ্যে হয়তো অনেকে চেষ্টা করবেন আচ্ছা কিছু কিছু করা যায় কিনা এই জায়গাগুলো। কিন্তু যেমন ধরেন আবার নারী আসন, এটা আমার দুঃখও বটে যে বহুদিন ধরে আমরা বলছি যে নারীদের সংরক্ষিত আসন থাকতে হবে এবং সরাসরি নির্বাচন, কিন্তু দেখা গেল এইটা নিয়ে আমরা ঐকমত্য হতে পারছি না। কারণ বহু দল আছে এমনকি প্রার্থী দেওয়ার ক্ষেত্রে নীতিগতভাবে একমত পোষণ করে। প্রার্থী তো ধরেন নারী প্রার্থী কিছুটা হয়, হ্যাঁ সেটা তো একদম কিছু দল আছেন তারা নারী প্রার্থী দিতেও তো চায় না, কিন্তু সাধারণভাবে বাড়ানোতে রাজি থাকে যদি সরাসরি নির্বাচন হয়।
তো এখন আমরা যেমন আমি একদিন বললাম মানে যে দেখেন, সেটা কি খুব ইফেক্টিভ কিনা? একেবারেই না, এটা তো বললাম যে শুধু আমরা না, আমাদের নারী আন্দোলন যারা করে তারা বলছে যে এখন যে 50টা সংরক্ষিত আসন, ওইটা দেখা যায় আত্মীয় স্বজন, কারোর স্ত্রী, কারোর অমুক পরিচিত, তমুক পরিচিত, মানে যারা ওই অর্থে পলিটিক্যাল বা তাদের যে ইম্প্যাক্ট এটা না, খুব কোনো বেশি লাভ হয় আসলে লাভ হয় পরিলক্ষিত না। হয়। তাহলে আমরা যেভাবে নারী নেতৃত্ব বিকাশের জন্য এটা চাই, এটা হচ্ছে না। আমরা যার জন্য বলেছিলাম নারীদের আসন সংরক্ষিত করে শুধু নারীরাই প্রতিদ্বন্দ্বিতা করবে, এই কাজটা করা হোক। এখন দেখা গেল এটা মানছে না অনেকে, কারণ মানছে না, হয়তো তারা নারীদেরকেই আরও পেছনে রাখতে চায়। এইখানে একটা আলোচনা আসছে যে ঠিক আছে 50 আসন থাকলো, আমরা প্রত্যেক দল কিছু নারীদের প্রার্থী দিতে পারি কিনা। আমরা বলেছি যে ওইটা তো আমরা কোনো দ্বিমত করব না, কিন্তু তাতে তো এখানে কোনো লাভ নেই। ধরেন আমরা একটা পার্সেন্টেজ জোরাজুরি করে করলাম, 5%, 10% বা 20%, অনেক দল মনোনয়ন এত দিতেও পারবে না। 1, 2 নম্বর দিলেও বারে থাকলেও অনেক নারী তো রাজি হবে না। রাজি হবে না মানে ধরেন একজন পুরুষ প্রতিদ্বন্দ্বী, কারণ আমাদের সমাজে তো তারাই চোখের সামনে আছে, তারাই নেতৃত্ব করা। একেবারে নারী নেই তা না, কিন্তু লিমিটেড। যেমন আলোচনা আসছিল যে 2008-এর নির্বাচনে সম্ভবত বিরোধী দলের আপনি মাত্র 3 জন নারী, বেগম খালেদা জিয়া সহ তারা 3 জন জিতেছিলেন। আপনি এমনকি সরকারি দল তৎকালীন সময়, আমি সর্বশেষ ভোট, তারপরে তো আর ভোটই হয়নি, দেখবেন মাত্র কয়েকজন। এটা পারে না, তাও ওই দলের এক ধরনের শীর্ষ পর্যায়ের বা নানা কারণে তার স্বামী হয়তো নেতা ছিলেন, উনি হয়তো দাঁড়াচ্ছেন না, স্ত্রী, মানে আমাদের ভোটের নানা ধরনের থাকে। তা নারীদের যদি আনতে হয় তাহলে ওইটা করবে। এখন ধরেন আমাদের বহু সংগঠন আছে, তারা নারীদেরকে রাস্তায় আনতে চান, হ্যাঁ, একদম সরাসরি সরাসরি তারা তারা তো এদের বিরোধিতা করে না। এখন আমরা যেমন আমরা বলার চেষ্টা করেছি, কিন্তু আগামী রাষ্ট্র যদি আধুনিক হয়, প্রগতিশীল করতেই হয়, হবে। তাহলে তো এটা করা খুব জরুরি। আমি তো মনে করি যে ধরেন কতগুলো জিনিস আছে, যারা ক্ষমতায় আগামীতে আসবে তাদেরকে এই কাজগুলো করতেই হবে, এবং এই ক্ষেত্রে একটা বড় আন্দোলন গড়ে তুলে এই কাজ করতে হবে, কারণ প্রিন্স তাই ভাই, নাহলে তো আমরা আগাতে পারবো। দর্শক